ছোট্ট ভাগাতপুরে চলে প্রাচীন এক নিয়ম, যেখানে বিয়ে মানে ৭ পাক নয়, বরং সরাসরি জীবন যুদ্ধ। দিনে এই শহর যতটাই অশান্ত, রাতে ঠিক ততটাই ভয়ানক, কারণ এখানে বাস করে কিছু লোকাল সেলিব্রিটি শাকচুন্নি। জি, ঠিকই শুনেছেন, যার ফুল টাইম জব হলো বিয়ের আগে কনের উপর ভর করা। এই ভয়ে মোড়ানো অথচ ভীষণ হাস্যকর শহরেই কাজ করে দুই প্রিমিয়াম কোয়ালিটির কিডন্যাপার, বাবরা আর কাটান্নি। প্ল্যান ছিল একদম সহজ, মেয়ে কিডন্যাপ করে টাকা নিয়ে বাড়ি গিয়ে বিরিয়ানি কিনে খাবে। কিন্তু তারা একদিন তুলে আনে রুহিকে, যে এক বহুরূপী, এক সময় লাজুকলতা আর পর মুহূর্তেই রক্ত লাল চোখে তাকানো ডাইনি। মানে একের মধ্যেই দুই আর কি। রুহি কখনো কান্না করে, কখনো প্রেমের গান গায়, আবার কখনো অশরীরী কণ্ঠে বলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আর আমাদের দুই বীর কিডন্যাপার তখন ঠিক বুঝতে পারে না তারা প্রেম করবে নাকি গুগলে ডাইনি তাড়ানোর ঘরোয়া উপায় খুঁজবে। একদিকে রুহির প্রেমে ভাবরা পাগল, তো অন্যদিকে ডাইনির প্রেমে পাগল কাটান্নি। মাঝখানে শাকচুন্নি বসে দুই প্রেমিকের হৃদয়কে ফুটবল বানিয়ে গোল দেওয়ার ব্যস্ত। সব মিলিয়ে পরিস্থিতি হয় এমন, যেখানে ভয় সে তো বিলাসিতা। এমনই আজব সব পাগলামি, হাসিয়ে পেট ব্যথা করার মতো কমেডি আর হরর মিস্ট্রি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব রুহি, যেখানে হাসবেন তো অনেক, কিন্তু ভয় পাবেন আরো বেশি, এটা একদম নিশ্চিত। মুজিরাবাদের ছোট্ট শহর ভাগাতপুর। এই শহরের নামটা যেমন আজব, এখানের মানুষও তেমনই আজব স্বভাবের। যেখানে বাইক এত বড় যে পুরো পরিবার এঁটে যায়। এরা মারামারি করে গোবরের চাকা নিয়ে। মেকানিক এত এক্সপার্ট যে চলন্ত গাড়িও ঠিক করতে পারে। আর লোকাল ট্রেনের সিট সে তো বিলাসিতা, তাই লোকজন ট্রেনে ছাদে বসে আর দরজা ঝুলেই যাতায়াত করে। আমেরিকান রিপোর্টার অ্যালেক্স আজব এই শহরের উপরে ডকুমেন্টারি বানাতে আসলে তার সাথে পরিচয় হয় এখানে লোকাল দুই রিপোর্টারের সাথে। একজন হলো ভাবরা, যে মুজিরাবাদী জালজালা নামের এক পেপারের ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করে। আর ক্যামেরার দিকে হা করে তাকিয়ে থাকা লাল চুলের বোকা এই লোকের নাম হলো কাটান্নি, যে জালজালা পেপারে হরোস্কোপ লেখার কাজ করে। এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের তো দাঁত বন্ধ হওয়ার নামই নেয় না। ভাবরা তার ভাঙা ভাঙা ইংলিশে জানায় ভাগাতপুর বেশ প্রাচীন শহর, আর এই শহরে আছে এক প্রাচীন রীতি, যাকে বলা হয় পাকড়াই শাদী। ইংলিশে ব্রাইড কিডন্যাপিং, আর বাংলায় কোনো ছেলের যদি কোনো মেয়েকে ভালো লাগে আর তাকে বিয়ে করতে মন চায়, তাহলে তাকে কিডন্যাপ করে নিয়ে এসে সোজা বিয়ে করিয়ে দেওয়া হয়। কি আজব নিয়ম, বাপ রে! তবে এটাই এই শহরের সবার জন্য নুন ভাত, মানে খুবই সাধারণ বিষয়। কাটান্নির বুদ্ধিতে বাবরা অ্যালিসকে সামনাসামনি এমন উদ্ভট বিয়ে দেখাতে নিয়ে চলে আসে। মেয়েদের এমন কিডন্যাপ করে বিয়ে দেওয়ার জন্য যে সংস্থা কন্ট্রাক্ট নেয় তার নাম হলো গুনিয়া ভাই অ্যান্ড কোম্পানি। সে রীতিমতো কিডন্যাপিং ব্যবসার কোম্পানি খুলে বসে আছে। ভাবরা জানায় একসময় বেশ ভালো যুগ ছিল, যার বউ সে নিজেই কিডন্যাপ করত, কিন্তু এখনকার জামানা খুবই খারাপ, তাই সবাই গুনিয়া ভাইয়ের কাছে কিডন্যাপিং এর কন্ট্রাক্ট দেয়। ভাইয়ের রিভিউ একদম ফার্স্ট ক্লাস, কোনো ব্যাড রেকর্ড নেই। এমন ভাবে বলছে যেন এরা খুব মহৎ কাজ করে। গুনিয়া তখন আরেকটা কিডন্যাপিং এর কন্ট্রাক্ট নেওয়ার ব্যস্ত, আর বাইরে তখন আরেক ছেলের পরিবার তো আগে থেকেই বিয়ের খুশিতে ব্যান্ড বাজিয়ে নাচানাচি করছে। ভাবরা আর কাটানি অ্যালিসকে মেয়েকে কিভাবে কিডন্যাপ করা হয় সেটা সরাসরি দেখাতে নিয়ে আসে। গুণধর দুই কিডন্যাপারের নাম হলো পণ্ডিত আর রিয়াজ। মেয়েটা বান্ধবীর সাথে টিউশনি থেকে বের হতেই রিয়াজ আর কাটারনি তাকে জোর করে ধরে গাড়িতে ওঠায়। মেয়েটার বান্ধবী সাহায্য করবে কি, উল্টা ভিডিও করতে শুরু করে, যেন এখানে কোনো সার্কাস চলছে। আশেপাশের সবাই এত বড় ঘটনা দেখেও যার যার কাজে ব্যস্ত, কারণ এটা তো এখানকার রোজকার ব্যাপার। আর তাদের কাছে আইন থেকে রীতিনীতিটা বেশি গুরুত্বপূর্ণ। ক্যামেরা দেখে কাটারনি জানালায় ঝুলে নাচতে নাচতে মেয়েকে নিয়ে চলে আসে বিয়ে বাড়িতে। মেয়ে তো কোনো ভাবেই রাজি না। তাকে আপ্যায়নের জন্য জুস দিতেই সে রেগে তার বড় জায়ের মুখে থু মারে। কাটারনি মজা নিয়ে বলে, আরে বিয়ের আগেই তো দুই জাতে বেঁধে গেল। মেয়েটাকে তার শাশুড়ি এসে 24 ক্যারেট গোল্ডের গয়না দেখিয়ে বলে, আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ছেলের এত কামাই আর সামনে
এত এত গয়না দেখে মেয়ের মুখে হাসি ফুটে ওঠে। মানে সেও রাজি। বাহ, আজকাল দেখি ইমোশন থেকে সোনার দাম বেশি। বিয়ের খুশিতে সবাই রীতিমতো নাচতে নাচতে পাগল হওয়ার দশা। অ্যালেক্সকে দেখেন, সেও হ্যাপি মজায় আছে। কাটারনিকে দেখে মনে হচ্ছে বিয়েটা যেন তার নিজেরই। সারাদিনের এত ধকলে নতুন বর খুবই ক্লান্ত, তাই সে ঘুমাতে চাইলে এক বয়স্ক মহিলা বলে বর ঘুমালেই উল্টো পায়ের শাকচুন্নি এসে বউকে বশ করবে, তাই আজ রাতে কোনো ঘুম হবে না। তাই বাধ্য হয়ে সবাই নাচ গানে ব্যস্ত থাকে। বিয়ে বাড়ির উপরে মরা গাছের ডালে কার যেন হুঙ্কার শোনা যায়। বর এখনো জেগে আছে দেখে রেগে সে সেখান থেকে চলে যায়। তাহলে কি এটাই সেই শাকচুন্নি? পরের দিন সকাল হতেই অ্যালেক্স ভাবরা আর কাটারনির সাথে শহরের উদ্দেশ্যে বের হয়, কারণ আজ সে ট্রেনে করে ফিরে যাবে। গাড়িতে গুনিয়া হঠাৎই কল দিয়ে বলে বিয়ের সিজন চলছে, তাই পণ্ডিত আর রিয়াজ দিনে 3-4টা কিডন্যাপিং করছে, তাই তাদেরকেই এখন শহরের হাসপাতালের সামনে থেকে একটা মেয়েকে কিডন্যাপ করতে হবে। এমন ভয়ানক কথা শুনে দুইজনই হকচকিয়ে যায়। গুনিয়া জানিয়ে দেয় মেয়েটা বাবার সাথে দুপুর 2টায় আসবে, তাকে কিডন্যাপ করে সোজা বিয়ে বাড়িতে আনবে। ইচ্ছা না থাকলেও কাজটা করতেই হবে, না হলে গুনিয়া তো তাদেরকে একদম জানেই মেরে ফেলবে। দুই বন্ধু সেই মেয়ের জন্য অপেক্ষা করতে করতে নিজেদের জীবন নিয়ে আফসোস করে। তারা এতগুলো বিয়ে করালো, অথচ তাদের কপালে আজ পর্যন্ত কেউ জুটলই না। ভাবরার ইচ্ছা 4-5টা ধামাকাদার ক্রাইম স্টোরি ছাপিয়ে নয়ডায় যাবে, যেখানে তার নিজের প্রাইম টাইম শো হবে। আর কাটারনির একটাই ইচ্ছা, তার জীবনে সে আসুক, যাকে দেখলেই কাটারনি প্রথম দেখায় প্রেমে একদম হাবুডুবু খাবে। ভাবরা নাক সিটকে বলে তোর কপালে ডাইনি ছাড়া কিছুই জুটবে না। তখনই হাসপাতালের সামনে রুহি আর তার বাবাকে দেখে কাটারনি বলে ডাইনি চলে এসেছে, তুই গাড়ি নিয়ে আয়। আমি ওর বাবাকে কথায় ব্যস্ত রেখে মেয়েকে টেনে আনছি। ব্যাস, যেই ভাবনা সেই কাজ। রুহি বাবার সাথে হাসপাতাল থেকে বের হতেই কাটারনি ভণ্ড বাবা সেজে বাবাকে বলে আমার এই মন্ত্রপ্রত চিরুনি দিয়ে দিনে 5 বার চুল আঁচড়ালে আপনার টাকে চুল গজাবে। বাবা বিরক্ত হয়ে কাটারনিকে 2 পয়সা ভিক্ষা দিয়ে রুহিকে গাড়িতে বসিয়ে গাড়িতে উঠতেই অপর পাশ থেকে ভাবরা গাড়ি নিয়ে আসছে দেখে কাটারনি আচমকাই গাড়ির দরজা খুলে রুহিকে টেনে বের করে। ভোলা ভালা রুহি চিৎকার করে বাবাকে ডাকতে থাকে। বাবা কোনো রকমে কাটারনির জামা টেনে ধরলে সামনে ভাবরা গাড়ি থামিয়ে রুহিকে গাড়িতে ওঠাতে বলে। কাটারনি আসতে পারছে না দেখেও বলদ ভাবরা গাড়িতে বসে তামাশা দেখছে। কাটারনি রেগে তাকে সাহায্য করতে বলতেই ভাবরা নেমে বাবার গাড়ির সামনে একটা ভ্যান কোনো রকমে টেনে রুহিকে নিয়ে গাড়িতে ওঠে। আর ভাবরা গিয়ে ড্রাইভিং সিটে বসে। বাবা আরেক পাশে এসে তাদেরকে থামাতে গেলেই ভাবরা কোনো রকমে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ির দরজা লাগিয়ে দেয়। আর কাটারনি ভাঙাচোরা গাড়ি কোনো রকমে ঘুরিয়ে ভাগাতপুরের দিকে রওনা হয়। কিন্তু মাসুম রুহি নিজেকে বাঁচাতে এত জোরে হাত পা ছুটতে থাকে যে ভাবরার তো রীতিমতো হিমশিম খাওয়ার অবস্থা হয়। সে তবুও রুহিকে শক্ত করে ধরে রাখে, আর রুহি মাথা দিয়ে দেয় এক বাড়ি। এমন এক সিরিয়াস অবস্থা, তার মধ্যে কাটারনি বলে আরে মাথায় আরেকবার ধাক্কা খা, না হলে তো শিং গজাবে। এরা কিছু হইল। যাই হোক, কোন রকমের টানা হিচড়া করে ক্লোরোফর্ম মাখানো রুমাল দিয়ে রুহিকে বেহুশ করে। তবে এত কিছুর মধ্যেও ভাবরা রুহির মাথায় আরেকবার মাথা দিয়ে ধাক্কা দিতে ভোলে না। এই বয়সী শিং গজালে কি হবে নাকি? মানে সব বলদ এক জায়গায় হলে যা হয় আর কি। এতক্ষণ সব ঠিক থাকলেও বিপত্তি তো বাধে তখন যখন গুনিয়া কল দিয়ে জানায় বিয়ে আপাতত ক্যান্সেল, কারণ বিয়ের খুশিতে নাগিন ড্যান্স করতে গিয়ে বরের ফুপার গুলি লেগেছে আর সে সোজা পটল তুলেছে, তাই তার শেষকৃত্যর পরেই বিয়ে হবে। ভাবরা বলে তাহলে আমরা মেয়েটাকে শহরের সিনেমা হলের পাশে রেখে আসি। পরের সপ্তাহে পণ্ডিত আর রিয়াজ আবার তাকে কিডন্যাপ করবে। মেয়ে তো নয়, রুহি যেন হাতের মোয়া। গুনিয়া রেগে বলে তারা এখন মেয়েকে নিয়ে আম্বিয়াপুরের গভীর জঙ্গলের মাঝের কাঠের ফ্যাক্টরিতে যাবে। বিয়ের আগ পর্যন্ত সেখানেই থাকবে। দুইজনের তো ভয়ে অবস্থা খারাপ, তার উপরে ওখানে না আসে কোনো নেটওয়ার্ক না কোনো সুযোগ সুবিধা। কিন্তু গুনিয়া গুলি করে টপকে দেওয়ার ভয় দেখাতেই দুইজন বাধ্য হয়ে সেই গভীর জঙ্গলে আসে। ভাবরা তাল মাতাল রুহিকে কোন রকমে এক রুমে বসিয়ে দরজা আটকে কাটারনির কাছে আসে। রুহি তখনও তার বাবাকে খুঁজছে। হঠাৎই রুহির মধ্যে থেকে এক বিভৎস কণ্ঠের হুঙ্কার আসে, আর রুহি নিজেই ভয়ে কেঁপে ওঠে। কাটারনি তখন ডিমের অমলেট করায় ব্যস্ত। ভাবরা এসে তার খুংখার সব হেডলাইন বলতে থাকে। ড্রাকুলা খেলো মুরগির রক্ত, জঙ্গলে বাঘ দেখলো শিয়ালের বিয়ে। এসব শুনে কাটারনি টিটকারি করলে ভাবরা বলে তুই যেন মজা
মজা নিচ্ছিস? তোর নিজের পছন্দের কোনো ঠিকানা আছে? কখনো মুভির পেতনির প্রেমে পড়িস তো কখনো অ্যাভাটারের নীল নায়িকার লেজকে। ইয়াক, তোর তো চয়েসই ভালো না। বলেই রুহির জন্য খাবার নিয়ে রুমে আসতেই দেখে রুহি রুমের কোথাও নেই। দরজার পেছন থেকে শুরু করে ভাঙা আলমারি, এমনকি পচা বাসি খাবার রাখা ফ্রিজও বাদ দেয় না। তবুও রুহির কোনো খোঁজ নেই। বাবরা বুঝে পায় না যে বন্ধ রুমের মধ্যে থেকে রুহি গেল কোথায়। তখনই প্লেটে নজর পড়লে দেখে তার পেছনের দেওয়ালে তড়িৎ গতিতে কি যেন একটা চলে যাচ্ছে। কৌতূহলী হয়ে পেছনে তাকাতেই দেখে মাসুম রুহি দেওয়ালে মাকড়সার মতো ঝুলে রীতিমতো গোঙাচ্ছে। ভয়ে ভাবরার দম একদম আটকে আসে। সে কিছু বোঝার আগেই রুহি তার কাটা দাগে ভরা বিভৎস চেহারা নিয়ে তাকিয়ে হুঙ্কার দিতেই ভাবরা প্লেট সব ফেলে কাটারনি করতে করতে কোন রকমে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ওই মেয়ে স্পাইডারম্যানের মতো দেওয়ালে ঝুলছে। কি বিভৎস চেহারা, আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমাকে খেয়েই ফেলবে। কাটারনির আবার এসব একদমই বিশ্বাস হয় না, তাই বাবরাকে টানতে টানতে সেই রুমের দিকে আনে। ভয়ে বাবরার কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়। আর বীর পুরুষ কাটারনি দরজার ফাঁকা দিয়ে উকি দিয়ে কি যেন একটা দেখে হাসতে হাসতে বাবরাকে টেনে এনে জোর করে দেখায়। বাবরা দেখে একটু আগে যে ডাইনির মতো হুঙ্কার দিচ্ছিল সেই মেয়েটাই ভয়ে কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে থাকা ডিম তুলে ময়লা ঝেড়ে এমন ভাবে খাচ্ছে যেন বহুকাল খায়নি। আচমকা এক তেলাপোকা চলে আসলে বেচারি ভয়ে কেঁপে ছিটকে সরে যায়। বাবরা বেচারা কিছুই বুঝতে পারে না এসব আসলে হচ্ছেটা কি। কাটারনি বলে, জঙ্গলে এসে তুই ভয়ে ভুলভাল দেখছিস, চল তোকে আমার স্পেশাল অমলেট খাইয়ে সুস্থ করে দেই। বলেই চলে গেলে বাবরা আবারও একবার দরজায় উকি দিতেই রুহিকে দরজার এত কাছে দেখে একদম আটকে ওঠে। রুহি কাঁপা কাঁপা গলায় তাকে ডেকে বলে, সকাল থেকে কিচ্ছু খাইনি, একটু খেতে দিবেন? রুহির এই মাসুম চাহনি কাঁপা কাঁপা গলার কথা শুনে মুহূর্তের মধ্যেই বাবরা তার প্রেমে পড়ে যায়। তার মনে তো রোমান্টিক গানও শুরু হয়ে যায়। এদিকে কাটারনি একের পর এক প্লেট ভর্তি অমলেট আর পাউরুটি দেয়, আর বাবরা রুহিকে প্রাণ ভরে খেতে দেখিয়ে মিটি মিটি করে হাসে। বাবরা তো প্রেমের মরা, কিন্তু কাটারনি তো হুশ জ্ঞান সব ঠিক আছে, তাই না? দেখা যায় রুহি একটা দুইটা না বরং 50 থেকে 60টা ডিম একাই খেয়ে ফেলেছে। কাটারনি রেগে বলে, দেখতে তেলাপোকার মতো আর খায় গরজিলার মতো। বাবরার কি আর ওসব হুশ আছে? সে প্লেট জড়িয়ে রুহির কথা ভাবায় ব্যস্ত। এদিকে রুহির বাবা থানায় রিপোর্ট লেখাতে এসে জানায় রুহিকে কিডন্যাপ করা হয়েছে। এটা জানার পরও বাসার সবাই অনেক খুশি। তার কারণ হলো এই ছবি। রুহি মাঝে মাঝে এমন হয়ে যায়। রুহির বিভৎস চেহারা দেখে ইন্সপেক্টর হতবম্ব হয়ে যায়। বাবা জানায় 1 বছর আগে সেদিন রুহির বিয়ে ছিল। মেয়েকে বউ সাজে দেখে বাবা অনেক খুশি ছিল, কিন্তু মেয়েকে মণ্ডপে ডাকা হলে আচমকাই সবার সামনে ভোলা ভালা রুহির ভয়ানক এক রূপ ধারণ করে। তাকে দেখে সবাই ভয়ে দৌড়ে পালায়। দেখা যায় রুহি উল্টা পায়ের রক্তের ছাপ মেঝেতে পড়ে আছে। হাত বাঁকিয়ে সে বিভৎসভাবে গোঙাতে গোঙাতে মণ্ডপে হাঁটছে। এমন ভয়ানক গল্প শুনে ইন্সপেক্টরের চোখ ছানা বড়া হয়ে যায়। সকালে জঙ্গলে কাটারনির রক্তমাখা বিভৎস লাশ পাওয়া যায়। কি ভাবছেন রুহি তার ঘাড় মটকে দিয়েছে? আরে না না, এটা তো বাবরার নিউজ রিপোর্টের ফটোশুট হচ্ছে। এত কিছু করেও কাটারনিকে আগের সব লাশের মতোই লাগছে দেখে রিয়েল লাশ দেখানোর জন্য বাবরা তাকে মেকআপ চেঞ্জ করে আসতে বলে। আসলে বাবরা তার ক্রাইম রিপোর্টের জন্য প্রতিবার এই কাটারনিকেই লাশ বানিয়ে ছবি তোলে। কি বুদ্ধি, বাপ রে! কাটারনি মেকআপ করতে গেলেই বাবরা জানালার তক্তার ফাঁকা থেকে রুহি কি করছে দেখতে যায়। মাসুম রুহি একদম একটা ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে। রুহির এমন নিষ্পাপ আর মিষ্টি রূপ দেখে বাবরা মিটি মিটি হাসতে হাসতে রুহির ছবি তুলতে শুরু করে। একটা ছবি তুলে কি আর মন ভরে? তাই আরো একটা ছবি তুলতে গেলেই খেয়াল করে রুমের কোথাও রুহি নেই। বাবরা বুঝে পায় না চোখের পলকই মেয়েটা গায়েব হয়ে গেল কোথায়। আরেক পাশের জানালার সামনে এসে তাকাতেই লক্ষ্য করে রুহি আয়না দেখে চুল আঁচড়াচ্ছে। মিটি মিটি হাসতে হাসতে ছবি তুলতে ক্যামেরায় তাকাতেই ভয়ে বাবরার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কারণ আয়নায় মাসুম রুহির চেহারার বদলে বিভৎস এক কাটা চেহারা ভেসে উঠেছে। বাবরা কি করবে বুঝতে পারে না। কাটারনিকে বললেও বিশ্বাস করবে না, তাই কাটারনিকে দেখানোর জন্য কাপা কাপা হাতে ছবি তুলতে গেলেই সেই বিভৎস আতা আয়না থেকে বাবরার দিকে তাকায়।
দেখা যায় ওই বিভৎস আত্মার চোখে দুইটা করে মণি, চেহারা কেমন যেন কাঁপছে। ভয়ে ভাবরা জোরে চিৎকার করতে করতে কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে আসে। সামনে থেকে বধ কাটাননি তখনই সিরিয়াস লেভেলের জম্বি সেজে চাকু হাতে খোঁড়াতে খোঁড়াতে আসছে। কাটান্নির এই রূপ দেখে বাবরা বেচারা রীতিমতো ট্রমায় শুয়েই পড়ে। একেই বলে মরার উপরে খাড়ার ঘা। বেচারা ভাবরা এতটা ভয় পেয়েছে যে মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। আর কাটান্নি জম্বির মতো ভাব দেখিয়ে ভূতের মতো কণ্ঠ করে বলে, ভাগাতপুরে এসে গেল জম্বি, যারা পটি করে সব তছনছ করে দিয়েছে। মু হা 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 ইয়াক। ভাবরা এই বলদকে কিভাবে বোঝাবে বুঝতে না পেরে কোন রকমে উঠে ইশারায় কাটান্নিকে রুহির মতো হেঁটে দেখায়। কখনো চুল আশ্রায়, এমন সব তালবাহানা শুরু করে যে কাটান্নি হা হয়ে তাকিয়ে থাকে। ভাবরা কোন রকমের ভূতনি বলে দেয় এক দৌড়। কাটান্নি ভাবে তার ন্যাচারাল অ্যাক্টিং এ ভাবরা ভয়ে পালাচ্ছে, তাই সেও চাকু নিয়ে দে দৌড়। এদের কাণ্ড দেখে হাসবো না কানবো সেটা আমি বুঝতে পারছি না। আর রুহি, ওরে বাবা, সে তো আর এক আতঙ্কের নাম। দুই বলদ এবার আসে গুনিয়ার কাছে। এই বয়সেও গুনিয়াকে এত কষ্ট করতে দেখে দুইজন হা হয়ে তাকিয়ে থাকে। গুনিয়া তাদের কাছে আসতেই বাবরা ক্যামেরায় ভূতের ছবি দেখালে গুনিয়া সেখানে ঝাপসা ছবি ছাড়া আর কিছুই দেখতে পায় না। কাটান্নি বেশ আগ্রহ নিয়ে ছবি খুঁজে না পেলেও ভাইয়ের মতো বন্ধুকে বাঁচাতে বলে ছবিটা মনে হয় জুম হয়ে গেছে। গুনিয়া প্রচন্ড রেগে কাটান্নির আঙ্গুল চেপে ধরে আর ভাবরার কাঁধ চেপে ধরে। ভাবরা বোঝানোর চেষ্টা করে যে একবার চোখের ভুল হতে পারে, বারবার কিভাবে ভুল দেখবে। ওই ডাইনি আয়নাতে লাল লাল চোখ বের করে তাকে দেখছিল, চেহারায় কাটা কাটা দাগ ছিল। গুনিয়ার মেজাজ এমনি ভালো না, তার উপরে এসব নাটক সহ্য করতে না পেরে ধমক দিয়ে বলে, ওই মেয়েকে একা রেখে এখানে আসার সাহস হলো কিভাবে? যদি ওই মেয়ের কিছু হয়ে যায় তাহলে দুটোকে উল্টো করে ঝুলিয়ে চোখের মণি বের করে মার্বেল খেলবো। কিছু টাকা দিয়ে বলে এখনই যা, আর তোদের মুখ যেন না দেখি। ভয়ে ভয়ে ভাবরা কাটান্নির সাথে জঙ্গলে ফিরে আসে। কাটান্নির অবশ্য ভয় করছে না, কারণ সে তো আর ভূতকে দেখেনি। বেশ রাত হয়ে গেছে, ঝুম বৃষ্টি নেমেছে, তাই দুইজন কলা পাতা মাথায় ধরে কোনো রকমে হেঁটে আসলে লক্ষ্য করে পথের পাশেই কাকড়া মরা একটা কুকুর খাচ্ছে। ভাবরার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, তবুও কিছু করার নেই। কাজ ছেড়ে পালালে গুনিয়া তাদেরকে এভাবেই কাঁচা চিবিয়ে খাবে। ভাবরা কাটান্নিকে বার্গারের ব্যাগ ধরিয়ে বলে, যা গিয়ে রুহিকে দিয়ে আয়। কাটান্নির আবার এসব ভয় টয় নেই, যা দেখেনি তা নিয়ে ভয় কেন পাবে, তাই নিশ্চিন্তে দরজা খুলতেই দেখে রুহি সেখানে নেই। চিৎকার করে ভাবরাকে ডাকতেই ভাবরা ভয়ে ভয়ে রুমে এসে লক্ষ্য করে উপরে সিলিং ভেঙে রুহি পালিয়ে গেছে। কাটান্নি বলে, আমি তাহলে ফ্যাক্টরিতে যাচ্ছি, তুই জঙ্গলে গিয়ে খোঁজ। ভাবরা এমনি ভয়ে কাহিল, তার উপরে জঙ্গলে যাবে এই রাতে, তাই বাহানা বানিয়ে বলে, তুই পাগল নাকি? রুহি পালানোর হলে সে ফ্যাক্টরিতে কেন যাবে? একবারে জঙ্গল থেকে বের হয়ে বাড়ি যাবে। কি যে করবে দুজনেই বুঝতে পারে না, কিন্তু খুঁজতে তো হবে, না হলে গুনিয়া এদেরকে মেরে ফেলবে। তাই ভাবরা ভূতনি থেকে বাঁচতে চালাকি করে কাটান্নিকে জঙ্গলে পাঠিয়ে নিজে ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরিতে অসংখ্য পুতুল আর মূর্তি রাখা। একটা মূর্তিকে কাপড়ে ঢাকা দেখে ভাবরা ভয়ে কাঁপতে কাঁপতে লাঠি ধরে, যেন ভূত দেখলেই মারতে পারে। যেই না অমনি কাপড় সরাতেই যাবে, অমনি কাটান্নির চিৎকার শুনে বেচারা একদম দিশেহারা হয়ে যায়। তখনই এক ঝাঁক বাদুর কাঁচ ভেঙে ভেতরে উড়ে আসতেই ভাবরা বেচারা হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে সোজা নিচে পড়ে। আর তখনই সামনেই রুহি এসে পড়ে। আবারও ভোলা ভালা রুহিকে দেখে ভাবরা জানে পানি ফিরে আসে। তখনই কাটান্নি এসে বলে, বলেছিলাম না রুহি ফ্যাক্টরিতে আছে। রুহি ইতস্তত করে ওয়াশরুমে যেতে চাইলেই ভাবরা কাটান্নির সাথে তাকে পাঠিয়ে দেয়। যতই প্রেমে হাবুডুবু হাক না কেন, তাই বলে কি আর ডাইনির সাথে গিয়ে মরবে নাকি? কাটান্নি রুহিকে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। কাটান্নি সবসময়ের মতো বক বক করতেই থাকে। আচমকায় খেয়াল করে রুহি তার সামনে নেই। চারিদিকে টর্চের আলো মেরেও তাকে কোথাও দেখতে পায় না। একটু সামনে এগোতেই দেখে এক গাছের কোনায় বসে
রুহি সেই মরা কুকুরের মাংস খুবলে খুবলে খাচ্ছে। তার দাঁত মুখে রক্ত ভরা, লাল রক্তের মতো চোখ আর 2টা করে মণি, আর সেগুলো কেমন যেন লাফাচ্ছে। তবে বাকিদের মতো বিভৎস এই রূপ দেখে কাটারনি মোটেও চিৎকার করে না, বরং ক্ষণিকের জন্য হতবাক হলেও এমন সুন্দর ভয়ঙ্কর এক ডাইনি দেখে কাটারনি তার প্রেমে পড়ে যায়। ভাবরা তাহলে ঠিকই বলেছিল, কাটারনির সবসময় এসব উদ্ভট জিনিসের উপরে প্রেম চলে আসে। শাকচুন্নির ভয়ঙ্কর নজর আর বিভৎসভাবে গোঙাতে গোঙাতে কাটারনির দিকে তাকায়। কাটারনি বিন্দুমাত্র ভয় তো পায়ই না, বরং উল্টা এমন ভাবে তাকিয়ে দেখে যেন সে প্রথম নজরেই এই শাকচুন্নির প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আচমকাই কাটারনির চেহারায় একটা লেজার লাইট পড়ে। তাতে অবশ্য কাটারনির কিছু যায় আসে না, কিন্তু সেই লাইট দেখে তার পেছনে ছুটলে হুট করেই ভাবরা শিকল নিয়ে এসে বিভৎস সেই ডাইনিকে গাছের সাথে শক্ত করে বেঁধে দেয়। ডাইনি রাগে গোঙাতে গোঙাতে ছটফট করতে থাকে। ভাবরা কাটারনিকে বলে, দেখেছিস, এখন বিশ্বাস হলো তো ও আসলেই একটা পেতনি। কাটারনি পেতনির প্রেমে এমন ডুব দিয়েছে যে কথা বলার শব্দই হারিয়ে ফেলেছে। রুহি আচমকাই অজ্ঞান হয়ে গেলে ভাবরা গিয়ে তাকে ধরে বসে। ভাবরা পরম যত্নে কোলে করে তার রুহিকে ফ্যাক্টরিতে নিয়ে আসে। কাটারনি কিছুই বুঝতে পারে না যে একটু আগে তার সাথে ঠিক কি হলো। এক ভাঙা নৌকার মধ্যে শুয়ে ভাবরা বলে, বেচারি রুহির উপর কোনো শক্তিশালী শাকচুন্নি ভর করেছে, যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। কাটারনির চোখের সামনে তখন তার মনের রাজকুমারী পেতনির ছবি ভাসছে। কি উদ্ভট পছন্দ, তাই না? হঠাৎই দুইজন ভয়ানক এক হাসি শুনতে পায়। কাটারনি খুশিতে লাফালেও ভাবরা তো ভয়েই শেষ। সকালে মোরগের ডাকে রুহির ঘুম ভাঙতেই দেখে রুম ভর্তি গরু, ছাগল, মুরগি ভরা। এত সব পশু দেখলে কার না ভয় করে। বেচারি রুহি প্রচুর ঘাবড়ে যায়। কাটারনি বলে, মুরগি সকালে, দুপুরে ছাগল, আর রাতে কি খাবে তুমিই বলো। রুহি হতবাক হয়ে বলে, আমি তো নিরামিষ ভোজি। কাটারনি বলে, শুধু নিজের কথা ভাবলে হবে, তোমার ভেতরে যেই সুন্দরী আছে তার কথাও তো ভাবো। রুহির মধ্যে থেকে তার পেতনি গার্লফ্রেন্ড কিভাবে বের হবে তা তো আর তার জানা নেই, তাই তাকে বের করে আনতেই আচমকাই ব্যাগ থেকে কঙ্কালের খুলি আর মন্ত্রের বই বের করে রুহির মুখের সামনে ধরে আজব সব মন্ত্র পড়তে শুরু করে। ইন্ডিয়ান মন্ত্রে কাজ হচ্ছে না দেখে কাটারনি এবার কাঠ দিয়ে ক্রুশ বানিয়ে কপালের সাথে চেপে ধরে ইংলিশ মন্ত্র পড়তে শুরু করে। রুহি বেচারি ভয়ে কান্না করে দেয়। কাটারনিকে হাত পায়ের বাঁধন খুলতে বললে মায়া করে কাটারনি দড়ি খুলে দেয়। এই আজব লোক থেকে ছাড়া পাওয়া মাত্রই রুহি দেয় এক দৌড়। সামনে ভাবরাকে দেখতেই তার পেছনে গিয়ে লুকায়। ভয়ে ভাবরা কাটারনিকে জিজ্ঞেস করে, ওকে খুলেছিস কেন? রুহি যার কাছে আশ্রয় নিতে এসেছে সেই এমন কথা বলছে। এটা শুনে অবাক হয়ে গেলে ভাবরা বলে, আরে না না, আসলে গত রাতে একটু সমস্যা হয়েছিল তাই আর কি। তবে আপনাকে কিন্তু ওই কাটারনি বেঁধেছিল, আমি না, মানে ভালো সাজা হচ্ছে আর কি। আচমকাই সেখানে এক লোক আসে। পানের ডিব্বা নিয়ে এসে রুহিকে বসিয়ে পানে কি কি দেবে জিজ্ঞেস করলে কাটারনি রেগে বলে, এত মজার মজার খাবার রেখে সকাল সকাল পান খেলে আমার জানে মনের জিব্বা খসে যাবে। কাকে নিয়ে এসেছিস তুই? ভাবরা কাটারনিকে দ্রুত বাইরে নিয়ে এসে বলে, এই লোক অনেক বড় মাপের তান্ত্রিক। তান্ত্রিক তখন রুহিকে একটা পান খেতে দেয়। কাটারনি বিশ্বাস করতে না চাইলে ভাবরা বলে, গুগল করে দেখ, এই লোক মোট 135টা ভূত তাড়িয়েছে। ইনস্টাগ্রামে তার 250টা ফলোয়ার, একটা পান আর তার ছিপ সব সমাধান করে দিবে। রুহির থেকে পানের ছিপ নিয়ে তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। কাটারনির সাথে তার প্রিয়তমার এখনো ঠিকমতো পরিচয়ই হলো না। তাকে এই তান্ত্রিক তাড়াবে শুনে তান্ত্রিককে দৌড়ে থামাতে চায়। ভাবরা কাটারনিকে কোনো রকমে ধরে রাখে। হঠাৎই রুহির মধ্যে শাকচুন্নি বের হয়ে বলে, এই সাধারণ এক তান্ত্রিক আমাকে তাড়াবে? প্রিয়তমাকে ফিরে আসতে দেখে কাটারনি তো হেবি খুশি। আর রুহির উল্টা পা দেখে তান্ত্রিক বেচারা ভয়ে পালাতে গেলে শাকচুন্নি তার অদৃশ্য শক্তি দিয়ে ধরে তাকে দেওয়ালে জোরে এক আছাড় মারে। এমন মার খেয়ে তান্ত্রিক আগে পিছে কিছু না দেখেই ভয়ে জান নিয়ে পালায়। ভাবরা থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তান্ত্রিক কোনো কথাই শোনে না। অনেকক্ষণ দৌড়ানোর পর হাঁপিয়ে গেলে তান্ত্রিক নিজেই এবার থেমে যায়। ভাবরা জিজ্ঞেস করে, আপনি চলে গেলে ভূতকে তাড়াবে? তান্ত্রিক বলে, ওটা ভূত না, বরং শাকচুন্নি, তাও আবার এ গ্রেডের। তখনই সেখানে বিভৎস সেই শাকচুন্নিকে আসতে দেখে ভয়ে তান্ত্রিক আর ভাবরা জান নিয়ে কোনো রকমে দৌড় মারে। কিন্তু কাটারনি সেখানেই দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। শত হোক ক্রাশ বলে কথা। ভাবরা দৌড়ে এসে তাকে কোনো রকমে টেনে নিয়ে যায়। সব
সবাই ভয়ে এক গর্তের আড়ালে লুকাতেই তান্ত্রিক বলে ওই মেয়ের মধ্যে পা উল্টানো শাকচুন্নি আছে। এই ধরনের শাকচুন্নির বিয়ের খুব শখ থাকে, সময় মতো বিয়ে না হলে বিয়ের বাসনা নিয়ে মারা যায়। পরে অল্প বয়সী মেয়েদেরকে পরে বিয়ে হবে এমন মেয়েদের উপরে ভর করে। আমি একে তাড়াতে পারবো না। কাটারনি বলে ঠিকই বলেছেন, আমার বাবা, বন্ধুর বাবা আর তোর বাবা সবাই তার স্ত্রীকে তো শাকচুন্নি বলে। এমন সিরিয়াস মুহূর্তেও কাটারনির এমন কথায় এদের প্রচন্ড রাগ হয়। তিনজন উকি দিয়ে তাকাতেই দেখে তাদের জম দাঁড়িয়ে আছে। তান্ত্রিক আর ভাবরা ভয়ে তেদোর। দৌড়াতে দৌড়াতে ভাবরা তান্ত্রিককে জিজ্ঞেস করে কোনো উপায় তো আছে। তান্ত্রিক জানায় একটাই উপায়, আর তা হলো শাকচুন্নির বিয়ে। তাহলেই সে মেয়েকে ছেড়ে দিবে। কিন্তু মেয়ের সাথে বিয়ে মানে ওই শাকচুন্নির সাথেও বরের বিয়ে হবে। তখন ওই শাকচুন্নি বরের পিছু আর কখনো ছাড়বে না। ভাবরা এই তাড়াহুড়ায় তার গাড়ির চাবি খুঁজে পায় না। এটা শুনে তান্ত্রিক আর অপেক্ষা করতে না পেরে দৌড়ে পালায়। বেচারা ভাবরা কি করবে বুঝতে না পেরে সামনে কাটারনিকে দেখে চাবি চাইলে কাটারনি বলে চাবি তার কাছে নেই। ভাবরা লক্ষ্য করে চাবিটা সেই শাকচুন্নির হাতে। ভয়ে ভাবরার অবস্থা খারাপ, কিন্তু কাটারনি তার জানেমানকে দেখে খুশিতে হিরোর মতো স্লো মোশনে গিয়ে চাবি নেওয়ার জন্য হাত বাড়াতেই হাতে একটু স্পর্শ লাগে। সে যেন একদম 320 ভোল্টের শক খেয়ে যায়। কাটারনি বলে তোমার ব্যক্তিত্ব দেখে মনে হচ্ছে তুমি রাশি সিংহ, তাই না? রাগও খুব তাড়াতাড়ি হয়। বলেই হাত ধরে বলে একটা আংটি পরলেই রাগ কমে যাবে। ভাবা যায় এই লোক শাকচুন্নির সাথে ফ্লার্ট করায় ব্যস্ত। এই প্রথম কাটারনির কথায় শাকচুন্নি লজ্জা পেয়ে মুচকি হাসে। ভাবরা বলে চাবি পেয়েছিস, এখন চল। শাকচুন্নি এবার বিভৎস কণ্ঠে বলে কেউ কোথাও যাবে না, বলেই ফ্যাক্টরির দিকে হাঁটতে থাকে। কাটারনি ভাবরাকে বলে তোর ভাবিকে পেয়ে গেছি, দেখেছিস না আমাকে দেখে কিভাবে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। আমি তো ওকে ভালোবেসে ফেলেছি। ও যদি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই ফিরে তাকাবে। কাটারনি রীতিমতো দম বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কিছু দূর যাওয়ার পর তার পেতনি বিভৎস চেহারা নিয়ে পুরো কল্লাটা ঘুরিয়ে তাকায়। পেতনি বলে কথা, সে কি আর কষ্ট করে শরীর নাড়াবে, একেবারে কল্লাই ঘুরিয়ে দিয়েছে। তাকে দেখে কাটারনি একদম ফিদা হয়ে যায়। ভাবরা এই পাগল প্রেমিকের মাথা থেকে প্রেমের ভূত কিভাবে নামাবে সেটা ভাবায় মগ্ন। আর কাটারনি সে চাবি ছুঁড়ে মেরে তার প্রেমিকার পিছু হাঁটা শুরু করে। ভাবরা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাটারনি তো তার প্রেমিকার কাটা রূপের বর্ণনায় ব্যস্ত। যেই না আমার বিভৎস রূপ তাকে আবার চাঁদের সাথে তুলনাও করে। ভাবা যায় কি সাংঘাতিক প্রেম। ভাবরাকে রেগে বলে আমি লক্ষ্য করছি তুই আমার খুশিতে খুশি না। ভাবরা বলে খুশি হব কেন, তোর গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের সাথে চিপকে আছে। কাটারনি অবাক হয়ে জিজ্ঞেস করে তোর আবার গার্লফ্রেন্ড কখন হলো? একটু আগেই তোকে ছেড়ে চলে যাচ্ছিলি। ভাবরা বলে সত্যি ভালোবাসার মূল্য তুমি জানো না কাটারনি বাবু। কাটারনি এবার বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তাদের মধ্যে যে কোনো একজনকে ভালোবাসার কুরবানি দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো এই বলিদানটা কে দেবে? কাটারনি ভাবরাকে বলে তুই সবসময় আমাকে সাহায্য করেছিস, কতবার বিপদে পড়েছি, তুই আমাকে বাঁচিয়েছিস। ছোটবেলার কথা মনে করে দুইজনেই রীতিমতো আবেগে আপ্লুত হয়ে যায়। ভাবরা বলে আমাদেরকে তো সবাই জয় আর বীরুর জড়ি বলতো, জয় বীরুর জন্য জীবন দিয়ে দিয়েছিল। কাটারনি বলে তুই তাহলে এই বন্ধুত্বের জন্য তোর ভালোবাসা বলিদান দিয়ে দে। ভাবরা বলে আমি কেন দিব, তুই দিবি। কাটারনি রেগে বলে ছোটবেলা থেকে তুই সবসময় কুরবানি দিয়েছিস, এখনো তুই দিবি। ভাবরা হুমকি দিয়ে বলে আজকে তোর আর তোর এই ভূতের লাশ উঠবে। এক কথা দুই কথায় দুজনের মধ্যে সব ভালোবাসা উবে গিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়। মারামারি করতে করতে লেকের কাছে আসলেই খেয়াল করে রুহি অজ্ঞান হয়ে পড়ে আছে। কাটারনি গিয়ে চুল ছড়িয়ে দেখে স্বাভাবিক, মানে তার গার্লফ্রেন্ড হাওয়া হয়ে গেছে। তাই ভাবরা গিয়ে রুহিকে তুলে গাছের সাথে হেলান দিয়ে বসায়। গুনিয়া কল দিয়ে জানায় মেয়েকে মুজিরাবাদের বস্তিতে রেখে ভাগারপুরের উদ্দেশ্যে চলে যেতে, কারণ পুলিশ খুঁজতে খুঁজতে গুনিয়ার অফিসে পৌঁছে গেছে আর ছেলেপক্ষ কয়দিনের জন্য বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। ভাবরা খুশিতে লাফাতে লাফাতে বাহানা করে বলে এখন তো সম্ভব না, কারণ এখানে লাভ ট্রায়াঙ্গল চলছে। একেবারে রুহিকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েই নিয়ে যাব। গুনিয়া রেগে কল কেটে রিয়াজ আর পণ্ডিতকে জঙ্গলে যেতে বলে। ভাবরাকে রেডি হতে দেখে কাটারনি খুশি হয়ে জড়িয়ে ধরে বলে তুই আমার জন্য বলিদান দিচ্ছিস। ভাবরাকে ঝাড়ি দিয়ে বলে বসকে উস্কে দিয়েছি, সে কি আমাদেরকে সহজে ছেড়ে দিবে? আমাদের এখনই পালাতে হবে। আমি যাচ্ছি সুরক্ষিত একটা জায়গা খুঁজতে, তারপর আমরা সেখানে চলে যাব। ততক্ষণে রুহির খেয়াল রাখবি। যাওয়ার আগে ভাবরা রুহির কাছে গিয়ে ফুলকপি দিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে এভাবে শিকল দিয়ে আটকে রাখার জন্য ক্ষমা চায়। রুহি বলে আমি সব
সব বুঝতে পারি। আমার ওই সময় কিছুই মনে থাকে না, চোখের সামনে সব কেমন যেন অন্ধকার দেখি। বাসায় বাবা ছাড়া কেউ আমার সাথে কথা বলে না। অনেক কিছু চেষ্টা করেছে, কেউ বলে এটা আত্মা না বরং আমার মানসিক রোগ, তো কেউ কোনো জবাবই দেয় না। মাঝে মাঝে মনে হয় আপনারা আমাকে এখানে এনে ভালোই করেছেন। পরিবারের লোকজনের বোঝা নেমে গেছে। রুহি কান্না করে দিলে ভাবরা বলে, একদম ভাববেন না, আপনার বাবাকেও নিয়ে আসবো আর আপনার রোগের সমাধানও করব। যতক্ষণ না খুঁজতে পারবো ততক্ষণ আমি শান্তিতে বসবো না। ভাবরা ছোটবেলার পরিবারকে হারানোর কষ্টের কথা বলতে শুরু করলেই রুহি মাথা নামিয়ে অদ্ভুত ভাবে বসে থাকে। ভাবরা হঠাৎ তাকাতেই খেয়াল করে সেই শাকচুন্নি আবারও এসে গেছে। বেচারা ভয়ে আটকে উঠে কোনো রকমে দৌড়ে পালায়। কাটানিকে বলে, খবরদার ওর হাত খুলবি না। কাটানি খুশিতে লাফিয়ে ওঠে, কারণ সে বুঝে গেছে তার জানেমান চলে এসেছে। দৌড়ে ভেতরে এসে একটা পুতুল দিয়ে ভাবরার দেওয়া ফুলকপিটা ছুঁড়ে ফেলে দেয়। কাটানি আহ্লাদে গদগদ হয়ে বলে, তোমার নাম কি? শাকচুন্নিটা তার অশরীরী কণ্ঠে বলে, আফসা। কাটানি খুশি হয়ে বলে, বাহ কি মিল, রুহি আফসা, এক কয়েনের এপিঠ আর ওপিঠ। ভাবরা টাকা ম্যানেজ করার জন্য গুনিয়ার মুরগির গাড়িটা বিক্রি করে ভাঙাচোরা একটা বাইক নেয়, আর এদিকে কাটানি আফসার হাত খুলে দিয়ে তার সাথে লুকোচুরি খেলায় ব্যস্ত। ভাবরা রুহির আত্মা তাড়ানোর জন্য ভিন্ন ভিন্ন জায়গায় পণ্ডিত অঘরি সব জায়গায় ঘোরে। এদিকে কাটানি শাকচুন্নির প্রেমে মশগুল। কখনো বাবল গাম ফোটায়, ভাঙা গাড়িতে করে লং ড্রাইভে যাওয়ার ভান ধরে। কাটানি যেন জাদুর দুনিয়ায় ভাসছে। এত বছর পর জীবনে একটা প্রেম এসেছে, সে কি আর এত সহজে আফসাকে ছাড়বে? ভাবরা কোথাও কোনো সমাধান পায় না, কারণ সবাই ভণ্ড। এক দরবার থেকে ফেরার পথে বয়স্ক এক মহিলা ভাবরার দিকে কেমন ভাবে যেন তাকায়। কাটানি স্ন্যাপচ্যাটে ভিডিও করছিল, হঠাৎ দেখে রিয়াজ আর পণ্ডিত এসেছে। পণ্ডিত বলে, বসকে রাগিয়ে এখানে টিকটক করছো? বলেই কৌশি এক চোর মারে। রিয়াজ বলে, বস বিয়ে ক্যান্সেল বলেছে মানে ক্যান্সেল, তাহলে এই মেয়ে এখানে কেন? আফসার প্রেমিককে মারছে দেখে আফসার রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাবরা ফিরে এসে গাড়ি দেখে বুঝে যায় গুনিয়ার লোকজন চলে এসেছে। ফ্যাক্টরির ভিতরে যাওয়ার আগে করাত হাতে নিয়ে আসে। রুহি আর কাটারনিকে ডাক দেয়, কিন্তু কারোর কোনো সাড়া নেই। একটু এগোতেই দেখে রিয়াজ আর পণ্ডিত অচেতন হয়ে পড়ে আছে। ভাবরা ভয়ে একদম ঘাবড়ে যায়। রুহির কান্নার শব্দ পেয়ে সেদিকে গিয়ে দেখে কাটারনি চুপচাপ চেয়ারে বসা, আর রুহি এক কোনায় রক্তাক্ত হাতে বসে ভয়ে কাঁপছে। ভাবরা রক্ত মুছতে মুছতে সান্ত্বনা দিয়ে বলে, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, তুমি কিছুই করনি, সব তো ওই শাকচুন্নি করেছে। আমাদেরকে এখান থেকে চিমাত্তিপুর যেতে হবে। তিনজন দ্রুত সেই বাইকে করে রওনা দেয়। এদিকে রিয়াজ আর পণ্ডিতকে হাসপাতালে আনা হয়। রিয়াজ তো মারা গেছে, কিন্তু পণ্ডিতের এখনো শ্বাস প্রশ্বাস চলছে। গুনিয়া জিজ্ঞেস করে, এসব কিভাবে হলো? এমন মার খেয়েছে যে পণ্ডিত ঠিক মতো কথাও বলতে পারে না। গুনিয়া খেয়াল করে পণ্ডিতের পা উল্টো দিকে মোড়ানো। বাপ রে, কি সাংঘাতিক। ওটিতে নিয়ে গেলে গুনিয়াকে ভেতরে যেতে দেয় না। কিছুক্ষণ পর পুলিশ আসায় গুনিয়া লুকিয়ে পড়ে। পুলিশ গিয়ে রুহির ছবি দেখালে পণ্ডিত বলে, না সে কে দেখেনি। কিন্তু যখনই পেতনি ভর করা ছবি দেখায় পণ্ডিত ভয়ে ছটফট শুরু করে। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, এই মেয়েটা কোথায়? পণ্ডিত জোরে চিৎকার দিয়ে বলে, চিমাত্তিপুর। বাইরে থেকে গুনিয়া সব শুনে নেয়। বাবরা সবাইকে নিয়ে চিমাত্তিপুর চলে আসে, যেখানে সকল প্রকারের ভূত পেত আত্মাদেরকে তাড়ানো হয়। এক হোটেলে এসে রুমের চাবি নিয়ে উপরে চলে যায়, কিন্তু রিসিপশনের ভিডিওতে বলছে এই এলাকায় শাকচুন্নিকে আনা নিষেধ। সেটা আবার এরা কেউই শোনে না। রুমে গিয়ে ভাবরা রুহিকে নতুন ড্রেস দিয়ে বলে সে পাশের রুমেই আছে, যদি কিছু দরকার হয় তাহলে তাকে ডাকতে। ভাবরা বের হওয়ার সাথে সাথেই রুমের বিদ্যুৎ চলে যায়। ভাবরা ফ্রেশ হয়ে কাটারনির পাশে শুয়ে অ্যালেক্সের টিমকে মেসেজ করে চিত্তামপুরে তাড়াতাড়ি আসতে বলে। কাটারনি প্রথমে ঘুমের নাটক করলেও উকি মেরে দেখার চেষ্টা করে যে ভাবরা কাকে মেসেজ দিচ্ছে। কিছু একটা দেখে বেশ হতবাক হয়ে চুপ করে শুয়ে পড়ে, যেন সে কিছুই দেখেনি। পরের দিন ভোর হতেই ভাবরা চুপি চুপি লজ থেকে বের হতেই দেখে রাস্তায় যেন ভূতের মেলা বসেছে। মানে আত্মা পিশাচে ভর করা সব রোগী যাদেরকে রুহির মতোই সুস্থ করতে আনা হয়েছে। এই সব ভূত প্রেতে আক্রান্ত রোগীদেরকে পেরিয়ে বাস স্ট্যান্ডে আসতেই ভাবরা দেখা হয় অ্যালেক্সের সাথে। অ্যালেক্স বিয়ের শেরওয়ানি দিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কার বিয়ে হচ্ছে? ভাবরা এবার তার সাথে হওয়া ভয়ানক সেই লং স্টোরিকে শর্ট করে বলে, বাকি সব তো আপনারা দেখেছেন, তবে যেটা দেখেননি তা হলো সেদিন ওই বয়স্ক মহিলা ভাবরাকে আড়াল থেকে দেখছিল। ভাবরা বিরক্ত হয়ে বের হওয়ার সময় বলে, যত সব ভণ্ড, শাকচুন্নির পাল্লাই পাওয়া নেই তো একদম পা উল্টে দিবে। সেই মহিলা তখন
তখন সাহায্য করার বাহানায় ফোনে 400 টাকা রিচার্জ করে নেয়। এরপর জানায় ওই শাকচুনি থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, আর তা হলো ওই মেয়েকে বিয়ে দিতে হবে। তবে মেয়েটাকে বিয়ে দিলে শাকচুন্নিরও বিয়ে হবে, তখন সে আর তাকে ছাড়বে না। একটা শাকচুন্নির জন্য পূর্ণিমার রাত খুবই গুরুত্বপূর্ণ। ওই রাতে কি হতে পারে তা কেউ কল্পনাও করতে পারবে না। পূর্ণিমার রাতে সকল শাকচুন্নি শিকারে বের হয়। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা কিন্তু তার হবু স্বামীকে রাতে ঘুমাতে দেখবে, শাকচুন্নি সেই মেয়ের ঘাড়ে চড়ে বসে। কিন্তু কারোর শরীরে ভর করার 1 বছরের মধ্যেই সেই মেয়েটাকে বিয়ে করতেই হবে, কারণ বিয়ে না হলে ওই মেয়ে আর শাকচুন্নি দুজনেরই মৃত্যু অবধারিত। তাই এই সমস্যার একটাই সমাধান, আর তা হলো ছলনার বিয়ে। এর মানে হলো শাকচুন্নির একটাই স্বপ্ন, সে বিয়ে করে কারোর ঘরণী হবে। কিন্তু আমরা যদি বরকে আগে বিয়ে দিই, তারপর ওই মেয়ের সাথে বরের বিয়ে করাই, তাহলে শাকচুন্নি তখন আর ওই লোকের স্ত্রী হবে না, বরং আগের স্ত্রীর সতীন হয়ে যাবে। আর কারোর সতীন হওয়াটা শাকচুন্নি কোনো দিনও মেনে নিবে না, তখন সে ওই মেয়েকে ছেড়ে চলে যাবে। বাবরা তো হ্যাভি খুশি হয়ে যায় যে সে তার রুহিকে আজীবনের জন্য পেয়ে যাবে। তবে এমন ভূত কি আর এত সহজে ঘাট থেকে নামে? শাকচুন্নি মানে আফসা যদি জানতে পারে তাকে ধোকা দেওয়া হয়েছে, তাহলে তো সে প্রচন্ড রেগে যাবে। আর সে রেগে গেলে কি যে করবে সেটা কেউ বলতে পারে না। হয়তো রেগে ভাবরাকে বা তার প্রথম স্ত্রীকে অথবা রুহিকে মেরে ফেলতে পারে। এখন ভাবরা না হয় প্রেমের মরা, তাই টাইটানিকের জ্যাকের মতো রুহির জন্য নিজের জীবন বলিদান দিয়ে দিবে। কিন্তু এমন মেয়ে কোথায় পাবে যার জীবনের উপর থেকে সব আশা শেষ হয়ে গেছে? তাই সে রুহিকে বাঁচাতে নিজেকে বলিদান দিয়ে দিবে। ভাবরা বেশ চিন্তায় পড়ে যায়। তখনই তার মাথায় আসে এক জবরদস্ত প্ল্যান। আপনিও নিশ্চয়ই এটাই ভাবছেন, তাই না? এই যে এক বুড়ি আছে, এর আগে পিছে কেউ নেই, সে আর বেঁচেই বা কি করবে, এটাই তো ভাবছেন। ভাবরাও এমনটাই ভেবে লজ্জায় একদম লাল নীল হলুদ সবুজ হয়ে বুড়িকে বলে, আমি রাজি। বুড়ি বেচারি তো কিছুই বোঝে না। ভাবরা লজ্জায় লাল হয়ে বলে, শুধু বিয়েই হবে, এর আগে কিন্তু কিছু হবে না। বুড়ির বয়স হয়েছে তো কি হয়েছে, সে কি তার জীবন দিয়ে দিবে নাকি? তার তো এখন এই জীবনটা উপভোগ করার সময়। তাই রেগে বলে, আমি কেন তোর জন্য মরতে যাব? ভাবরা রেগে বলে, এমনি তোমার এক পা কবরে চলে গেছে, শুধু শুধু জীবন নষ্ট না করে আমার ভালো করে যাও। আচ্ছা বুঝেছি, এভাবে রাজি হবে না। বলেই হাঁটু গেড়ে বসে গরিবের শাহরুখ খান সেজে বলে, ও বুড়ি রাজি হয়ে যাও, আরামে বসে বসে এমন এক হ্যান্ডসাম বর পাবে, আর কি লাগে জীবনে? বুড়ি রেগে বলে, তোকে তো আমার কুকুরও বিয়ে করবে না। ভাবরা এবার ভাবে তাদের এলাকার মহেশের কুণ্ডলিতে দোষ ছিল, তখন তাকে কুকুরের সাথে বিয়ে দিয়ে দোষটা সরানো হয়েছিল। তাহলে কি একইভাবে কুকুরকে বিয়ে করে ওই শাকচুন্নিকে বোকা বানানো যাবে? সে যদি একটা কুকুরকে আগে বিয়ে করে তখন কি হবে? বুড়ি অনেক ভেবে বলে, এটাই তো ভালো বুদ্ধি, তবে পূর্ণ নিয়ম মেনে বিয়ে করতে হবে, কোনো ভণ্ডামি করা যাবে না। ভাবরা হ্যাভি খুশি হয়ে বলে, তাহলে বুড়ি আমার জন্য একটা কিউট মেয়ে কুকুর খুঁজে রেখো। মানে কি সব আজব কাণ্ড, বাপ রে বাপ। বুড়ি বলে, নদীর ওপারে চিমাত্তিপুরে কুকুরদের জন্য পবিত্র জায়গা, তাই বিয়েটা সেখানেই করতে হবে। ভাবরা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানলে? বুড়ি তার 2 কালো কুচকুচে পা দেখিয়ে বলে, 40 বছর হয়ে গেছে, আজও পা পুরোপুরি সোজা হয়নি। মানে এই বুড়ির উপরও শাকচুন্নি ভর করেছিল। ভাবরা জিজ্ঞেস করে, তার মানে তোমারও ছলনা বিয়ে হয়েছিল, তা তোমার স্বামী কোথায়? বুড়ি কেমন ভাবে যেন তাকিয়ে বলে, তোমার জীবনেরও ঝুঁকি আছে, সাবধান। অ্যালেক্স এসব শুনে বলে, তাহলে কি তুমি তোমার জানের ঝুঁকি নিবে? ভাবরা বলে, রুহির জন্য আমি সব করতে পারি। অ্যালেক্স খুশি হয়ে তার মাথায় টোপর পরিয়ে বলে, আমি তোমার বিয়ের ভিডিও করব। দূর থেকে এসব দেখে কাটারনির আর বুঝতে বাকি থাকে না যে তার কলিজার টুকরো বন্ধু তাকে ধোকা দিয়ে তার ভালোবাসার শাকচুন্নি আফসা থেকে তাকে দূর করার প্ল্যান বানিয়েছে। তাই লজে ছুটে এসে রুহিকে বলে, তুমি আর ভাবরা মিলে আমার মাসুম আফসাকে তাড়ানোর প্ল্যান করেছো, তুমি এত স্বার্থপর কিভাবে হলে? বলেই সেখান থেকে পালানোর জন্য হাত ধরে টানাটানি করতে থাকে। রুহি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, প্লিজ ভাবরাকে ডাকেন, আপনার এসব ব্যবহার আমার খুব ভয় করে। কাটারনি মনের কষ্টে বলে, আমি কিছু জানি না, তোমাকে আর ভাবরাকে বিয়ে করতে দিলে তোমরা আমার আফসাকে তাড়িয়ে দিবে, তাই এই বিয়ে আমি হতে দিব না। বলেই টেনে নিয়ে গেলে রুহি ভয়ে ভয়ে বলে, ভাবরা আমাকে না জানিয়ে কিভাবে বিয়ের সিদ্ধান্ত নিল, আমাকে ছেড়ে দিন। কাটারনি তবুও কথা না শুনলে তাকে কোনো রকমের ধাক্কা দিয়ে রাস্তায় দৌড়াতে থাকে। রাস্তায় এত মানুষ আর তাদের আজব ব্যবহার দেখে রুহি আরো ঘাবড়ে যায়। কাটারনি তার পিছুই ছাড়ছে না দেখে ঢুকে পড়ে এক মন্দিরে। নদীর ওপারে কুকুরের মূর্তি রাখা একটা জায়গায় তখন ভাবরা বিয়ের স্যুটবুট পরে তার কুকুরিনীকে বিয়ে করে, তাও আবার পূর্ণ শ্রদ্ধা নিয়ে। অ্যালেক্স তাদের ভিডিও করতে থাকে। বিয়ে শেষে ভাবরা তার কুকুর বউকে নিয়ে জাস্ট ম্যারিডের নৌকায় উঠে অপর পাশে আসতে থাকে। কুকুরিনী বউকে চুপচাপ দেখে বলে, মন খারাপ করিস না, রুহির সাথে একবার বিয়েটা হলে আমি তোর জন্য
হ্যান্ডসাম একটা কুকুর খুঁজে দিব। তখনই অপর পাশের ঘাটে স্বদেশ পণ্ডিতকে প্রচুর রেগে নদীর পাড়ে আসতে দেখে বেচারা বেশ ঘাবড়ে যায়। এ আবার কোন জ্বালা, কোথায় সে পালাবে বুঝতেও পারে না। বাধ্য হয়ে তীরে আসতেই দেখে তারা যে লজে উঠেছিল সেই লজের মালিক মোটা লাঠি নিয়ে দাঁড়ানো। ভাবরা আসতেই তাকে লাঠি দিয়ে মারতে মারতে বলে, তোরা জানিস না যে চিমাত্তিপুরে উল্টো পায়ের পেতনি মানে শাকচুন্নিকে আনা মানা? কাটান্নি অপরাধীর মতো ভাবরাকে মার খেতে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। লজের মালিক রাম জানায় চিমাত্তিপুরে সবাই চিমাত্তি দেবীকে বিশ্বাস করে। এখানে সব পুরুষই পণ্ডিত আর এটাই তাদের আয়ের প্রধান উৎস। কারণ তাদেরকে দেবী সকল প্রকারের ভূত তাড়ানোর আশীর্বাদ দিলেও শাকচুন্নিকে তারা কখনোই তাড়াতে পারে না। তাই এখানে শাকচুন্নিতে ভর করা রোগীকে আনা মানা। রোজ সকালে পণ্ডিতরা রোগীদের মাথা মুন্ডন করে দেবীর সামনে সেই চুল পুরালেই ভূত বা আত্মা চলে যায়। কিন্তু আজ সকালে হঠাৎই এক মেয়ে মন্দিরে ঢোকে এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। রাম লজে রুহিকে দেখেছিল, তাই তাকে চিনতে পেরে বেশ সাহস করে বলে, তোমাকে দেখেই বুঝেছিলাম তোর উপরে আত্মা আছে, চল তোকে সুস্থ করে দিব। ভয়ে রুহি কাচু মুচু হয়ে বসে থাকে। তবুও রাম তাকে জোর করে টানতে টানতে দেবীর সামনে এনে যেই না চুল মুন্ডন করাতে যাবে অমনি সাধাসিধে রুহি নাপিতের হাত মোটকে দেয়। তার পুরো শরীর বিভৎস কাটা দাগে ভরে ওঠে। উল্টানো পা আর বিভৎস গোঙানি শুনে সবাই বুঝে যায় মন্দিরে শাকচুন্নি ঢুকে গেছে। তাই ভয়ে যে যার মতো পালাতে থাকে। পুরো চিমাত্তিপুরে গোলমাল আর হাহাকারে ভরে যায়। এদিকে গুনিয়া ততক্ষণে রুহির খোঁজে চিমাত্তিপুরের মন্দিরে এসে গেছে। আসলে যে রুহিকে কিডন্যাপ করার কন্ট্যাক্ট দিয়েছিল সে তার পরিবারকে নিয়ে গুনিয়াকে অনেক অপমান করে গেছে। যে গুনিয়া এতদিনেও মেয়েকে আনতে পারেনি, তার মানে গুনিয়ার আর আগের মতো সেই ভাবসাব নেই। তার এখন বয়স হয়ে গেছে, কেউ আর তাকে কাজ দিবে না। এই জন্যই মেয়েটার উপরে ডাইনি ভর করেছে বলে বাহানা করে বেড়াচ্ছে। এতটা অপমানে গুনিয়ার এত রাগ হয় যে সে বরপক্ষকে কথা দিয়ে দেয় একদিনের মধ্যেই সে রুহিকে নিয়ে আসবে। এরপর বরপক্ষ বাঁচলো কি মরলো তাতে তার কিছু যায় আসে না। মন্দিরে এতটা নীরবতা দেখে তার আর বুঝতে বাকি থাকে না রুহি এখানেই কোথাও আছে। এদিকে কাটান্নি প্রচুর রেগে বলে, দেখ আমাদের বন্ধুত্ব নষ্ট না করে আমরা দুইজনই রুহিকে বিয়ে করে নিই, কারণ ওর শরীরেই তো আমার আফসা আছে, এও আবার সম্ভব নাকি? তাই ভাবরা রেগে বলে, আমি রুহির শরীর থেকে তোর ওই গর্জিলা গার্লফ্রেন্ডকে বের করে দিব, তুই এসব পাগলামি বন্ধ কর। কাটান্নি তো কিছুতেই মানবে না। মন্দিরে গুনিয়া তখন তার দুই সাঙ্গপাঙ্গ নিয়ে ছাদে আসতেই দেখে কালো মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে, চারিপাশে ঝড়ো বাতাস বইছে। এতটা কষ্ট, অপমান আর একাকিত্ব সহ্য করতে না পেরে রুহি নিজেকে শেষ করতে গেলে তার ভেতরের আফসা তাকে আটকে ধরে। রুহি চিৎকার করে কান্না করে বলে, তুমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছো, আমি এই জীবন আর রাখবো না। আফসা বলে, 1 বছর ধরে তোর শরীরে আছি, তবুও তুই আমাকে শত্রুই ভেবে গেলি? কখনো ভেবে দেখেছিস আমি তোকে শক্তি দিয়েছি? যেই তোকে সবাই ভয় দেখাতো, কষ্ট আর অবহেলা করত, আমার জন্য আজ সবাই তোকে ভয় করে। আজই পূর্ণিমা 4 ডোবার আগে তোকে বিয়ে করতে হবে, তাহলে আমরা দুজনই মারা যাব। নিজের শক্তিকে চিনে নে। এই প্রথম রুহির আফসার কথাগুলো সত্যি মনে হয়। সে নিজের উপরে নিয়ন্ত্রণ ছেড়ে দিতেই আফসা তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আফসার একটাই ইচ্ছা, তা হলো সে শুধু বিয়ে করতে চায়। আফসা আর রুহির কথা শুনে গুনিয়া কিছু ভাবার আগেই আফসা তার বিভৎস রূপ নিয়ে আচমকাই গুনিয়ার সামনে চলে আসে। বেচারা ভয়ে একদম ভরকে ওঠে, তবুও নিজেকে শান্ত রেখে বলে, তুমি চাও বিয়ে করতে আর আমি চাই বিয়ে করাতে, তাহলে চলো আমরা মিলে যাই। ভাগাতপুরে তোমার জন্য বরপক্ষ অপেক্ষা করছে। ওই ছেলে হাতছাড়া হলে আমি অন্য কোনো পার্টি ধরে আমার ক্ষতি পুষিয়ে নিব, কিন্তু আজকের রাতে বিয়ে না করতে পারলে তোমার জীবন বাঁচাতে কেউ আসবে না। এখন তুমি ভেবে দেখো। সাথে সাথে আফসা তার কথায় রাজি হয়ে যায়। এদিকে অ্যালেক্স তার ভিডিও ক্যামেরায় ভিডিও দেখিয়ে জানায় সে গুনিয়ার সাথে রুহিকে গাড়িতে উঠে যেতে দেখেছে। ভাবরা রেগে বলে, দেখেছিস তোর শাকচুন্নি গার্লফ্রেন্ড কত খারাপ, তার শুধু বিয়ে করার দরকার তাই চলে গেছে, তোকে আসলে সে কখনোই ভালোবাসেনি। বেচারা কাটান্নির মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভাবরার হঠাৎ কি যেন মনে পড়ে, তাই তাড়াতাড়ি কাটান্নিকে বলে, আজ তোর বন্ধুত্বের জন্য আমি আমার ভালোবাসাকে বলিদান দিয়ে দিব। বলেই মাথার পাগড়ি পরিয়ে বলে, চল তোর ভালোবাসাকে বিয়ে করবি। বেচারি কাটান্নি তো কিছুই বুঝতে পারে না, তাহলে কি ভাবরা এবার কাটান্নিকেই মারার প্ল্যান করেছে? এদিকে বিয়ে বাড়িতে শাকচুন্নি আফসা বউয়ের সাজ সেজে মুখে ঘোমটা টানতেই গুনিয়া তাকে মণ্ডপে নিয়ে আসে। কেউ জানতেও পারে না ঘোমটার আড়ালে শাকচুন্নি বসে আছে। বান্ডু তো বিয়ের জন্য খুবই খুশি, কিন্তু যেই না প্রথম পাক দিবে তখনই ভাবরা কুটান্নিকে বর সাজিয়ে নিয়ে এসে বলে, বাহ, এত জলদি মত বদলে নিলে, তোমাদের শাকচুন্নির কোনো লয়ালটি নেই নাকি?
কাটান্নির মাসুম চোখ মুখ দেখে আফসার অনেক খারাপ লাগে। গুনিয়া রেগে বাবরা আর কুটান্নিকে মারতে গেলে আফসা তার বিভৎস হাত বের করে থামিয়ে দেয় আর বলদ বান্ডু মনে করে তার কোণে ইউনিক স্টাইলে মেহেদি দিয়েছে। কাটান্নি বলে, এত জলদি ভুলে গেলে? এই ছিল তোমার ভালোবাসা? আফসা বিয়ে ছেড়ে কাটান্নির কাছে যেতে গেলেই গুনিয়া রেগে তার চুল ধরে বলে, তোর বিয়ে তো আমার ঠিক করা ছেলের সাথেই হবে, এবার আর চাবা কই? আফসা রেগে গুনিয়ার গলা চেপে উঁচু করে বিভৎস কণ্ঠে বলে, তুই শাকচুনির সাথে জোর জবস্তি করবি? বলেই এমন এক আছাড় দেয় যে গুনিয়া হুশই হারিয়ে ফেলে। বাকিরা তো ভয়ে একদম পগার পার। তবে ভাবরা পুরোহিতকে টেনে টুনে কোন রকমে বসিয়ে রাখে, না হলে বিয়ে পড়াবে কে? সবার সাথে লড়াই করে আফসা ভৌতিক রোমান্টিক লুক দিতে কাটান্নির মনে ভালোবাসার বিন বেজে ওঠে। ব্যাস, ভাবরা ভালো বন্ধুর মতো তার ভালোবাসার বলিদান দিয়ে দেয়। কিন্তু ফেরা নেওয়ার আগেই বুড়ি সেই নব্য কুকুর বউকে নিয়ে এসে বলে, এই লোক তোকে ধোকা দিচ্ছে, এটা তো ছলনার বিয়ে, কারণ এই লোক আগে এই কুকুরকে বিয়ে করেছে আর এখন তোকে সতীন বানাবে। সতীন? বেচারা কাটান্নি তো আকাশ থেকে পড়ে। বুড়ি বাবরার বিয়ের ভিডিও দেখিয়ে দেয়, তবে ভিডিও পেছন থেকে করার কারণে বাবরার চেহারা দেখা যায় না আর আফসা মনে করে বাবরা বিয়ের পোশাক পরে কুকুরকে বিয়ে করেছে। ব্যাস, কাটান্নির এত বড় ধোকা মানতে না পেরে কাটান্নিকে এক ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। চাঁদ প্রায় ডুবু ডুবু, হাতে সময় খুবই কম। আফসা রেগে হুঙ্কার দিতেই পুরো বিয়ে বাড়ির আলো ফেটে বন্ধ হয়ে যায়। জোরে বাতাস বইতে শুরু করে। সামনে ভাবরাকে দেখে আফসা চিৎকার করে বলে, তুই আমাকে বিয়ে করবি। কাটান্নির মাসুম মনটা আরো একবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ভাবরা ওপরে ওপরে ভয় পাবার নাটক দেখালেও মনে মনে হ্যাবি খুশি, কারণ এটাই তো তার মাস্টার প্ল্যান। বুড়িও গিট বাঁধার সময় চোখ টিপে ইশারা করে বোঝায় সব প্ল্যান মতোই হচ্ছে। আর কয়েক মুহূর্ত, এরপর বিয়ে হতেই সতীন হওয়ার কষ্টে আফসা রুহির শরীর ছেড়ে দিবে। কিন্তু প্রথম ফেরার আগেই আফসা আর এগোতে পারে না, তার পা যেন পাথরের মতো শক্ত হয়ে যায়। আসলে রুহি তখন লড়াই করছে। আফসা চিৎকার করে বলে, আমি মরলে তুইও মরবি, আর সময় নেই, জলদি বিয়ে করতে দে। কেউ কিছু বুঝে উঠতে পারে না। তখনই আফসার সাথে লড়াই করে রুহি ফিরে আসে। ভাবরা রুহিকে বলে, আমাকে ভরসা করুন, আমি সব ঠিক করে দিব, আপনি শুধু বিয়েটা করুন। রুহি আচমকাই বলে, মানুষের ভরসায় আর থাকতে পারবো না, এবার আমাকে নিজের ভরসা নিজেই হতে হবে, আমি আমার জন্য আর কারো ক্ষতি হতে দিব না। বলেই ওড়নার গিট খুলে নিজের হাতেই বেঁধে নেয়। আফসা তার উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও রুহি আজ আফসাকে জিততে দেয় না, বরং নিজেই সাত পাকে ঘুরে ওয়াদা করে যে আফসা তাকে বাঁচিয়েছে, লড়াইয়ের শক্তি দিয়েছে, সে সেই আফসাকে বাঁচিয়ে রাখবে আর রক্ষা করবে, আর কাউকে নয়, বরং রুহি নিজেকেই বিয়ে করে সিঁদুর পরে। আজ থেকে রুহি আর ভয়ে ভয়ে নয়, বরং আত্মসম্মান আর সাহস নিয়ে বাঁচবে। সেজন্য আর কারো জীবনের কোনো ক্ষতি হতে দিবে না। সকাল হতেই রুহি ভাবরার সেই ভাঙাচোরা বাইক নিয়ে বেরিয়ে যায়। পেছনে দুই ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া প্রেমিক বলে, যার ভালোবাসা সত্যি তার গার্লফ্রেন্ড ফিরে তাকাবে। কিছু দূরে গিয়ে রুহি দাঁড়ায় ঠিকই, তবে এদের কারোর দিকে না তাকিয়ে আয়নায় আফজাকে দেখে। তার মানে এখন থেকে রুহির শক্তি আফজা, আর এরা আজ থেকে একসাথে রুহি আফজা হয়েই বেঁচে থাকবে। তখনই রুহির বাবা পুলিশ নিয়ে এসে দুই কিডন্যাপারকে ধরতে আসলে রুহিকে না দেখে জিজ্ঞেস করে, রুহি কোথায়? বুড়ি হাসতে হাসতে বলে, সে তো নিজের সাথেই পালিয়ে গেছে। এমন উদ্ভট কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। তখনই বাবরার কুকুর বউ তার পায়ের কাছে এসে ঘুরঘুর করতে থাকে। বেচারা বিরক্ত হয়ে বুড়িকে ডেকে জিজ্ঞেস করে, এর কি করব? কিন্তু পেছনে তাকাতেই দেখে সে গায়েব, শুধু পড়ে আছে তার স্যান্ডেল জোড়া। তার মানে কি জানেন? ওই বুড়ি নিজেও আসলে একটা শাকচুন্নি। নিশ্চয়ই মনে আছে 40 বছর আগে এক শাকচুন্নি তার উপর ভর করেছিল, সে আজও বুড়ির মধ্যেই আছে। আর সে আসলে রুহির সাথে ভাবরাকে বিয়ে দিতে আসেনি, বরং রুহিকে তার নিজের শক্তিকে চেনাতে এসেছিল। সমাজের নিয়ম ভেঙে আর কারোর উপর নির্ভর না হয়ে রুহি যেন তার মতোই আফজাকে মানে তার শক্তিকে বেছে নেয়। তাই সে ভাবরার সাথে প্ল্যানিং করে ভাবরাকেই উল্টা বোকা বানিয়ে রুহিকে এই দুনিয়ার বাঁধন থেকে মুক্ত করে চলে যায়। বেচারা ভাবরা ওই শয়তান বুড়ির চাল বুঝতে পেরে ওহ শিট বলে দাঁড়িয়ে থাকে। তার আর কি বা করার আছে? এ জন্মে এই দুই বন্ধুর কারোরই বুঝি আর বিয়ে হলো না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।